উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। পর্ব ১। আমি বিয়ে করব না, আমি কবুল বলবো না, আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না। মেয়েটি একে একে এই শব্দগুলো উচ্চারণ করে, তার চোখে অশ্রু জমে আছে। সে চিৎকার করে এই কথাগুলো বলে, তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে, একটুও দ্বিধা না করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর দাঁত চেপে হুমকির সুরে বলে, যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাইজান আর দুনিয়ার আলো দেখতে পারবে না, বুঝলে? মেয়েটি বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছিঁড়ে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে, আতকে কেঁপে ওঠে সে। নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে। কেউ কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোয়াই লাগে, আমার ভাইজানকে আর কিছু করবেন না, আমি সব করব, আপনি যা বলবেন আমি সব করব, সব। লোকটি আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের উপর পা তুলে বলে, সব তো করতেই হবে তোমায়, তবে আগে বিয়েটা করে নাও, তারপর সাইন করো আর কবুল বলো। মেয়েটি চারপাশে তাকায়, চারপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। এরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিছু বলছে না। উল্টে এরাই তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোক আর কেউ নেই। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেন তখন তার হাত কাঁপতে থাকে, কাঁপা কাঁপা হাতে সাইন করে। এটা শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক, যে কলঙ্কের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। তখন কাজী বলেন, মা কবুল বলে ফেলো। মেয়েটির গলা চেপে ওঠে, কষ্টের মাঝে হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতেই চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ ভাসে, বরাবর চোখে অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়েছে, থামছেই না। কিন্তু অবশেষে সে গলা দিয়ে অনেক কষ্টে একবার কবুল বলে। এই কবুল শব্দটি যেন তার সারা জীবনের এক অভিশাপ। এক সময় এই শব্দটি ছিল তার ভাবনায় নতুন কিছুর সূচনা, কিন্তু আজ সেটা এক কলঙ্কের সূচনায় পরিণত হলো। আবারও ভিতরে নিজের কষ্টকে চেপে ধরে 3 বার কবুল বলে। মেয়েটি তখন আর নিজেকে সামলাতে পারে না, তার শরীর ভেঙে পড়তে চায়, মনটা আর কুলিয়ে উঠতে চায় না। সারা পৃথিবী যখন অন্ধকার হয়ে গেছে, সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আগলে ধরে, যেন তার অন্ধকার পৃথিবী থেকে একটু শান্তি নেই। কোলে তুলে সাবধানে তাকে উক্ত মহল থেকে বেরিয়ে আসে এবং গাড়িতে তুলে নেয়। গাড়িটি দ্রুত ছুটে যায় অজানা এক গন্তব্যে। 2 ঘন্টা পর জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বিলাসবহুল ঘরে আবিষ্কার করে। চারপাশে সোনালি রঙের ঝাড়বাতি, মখমলের পর্দা আর নরম বিছানার ছোঁয়া। মুহূর্তেই বুঝে যায় সে কোথায় আছে। এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, 1000 বার এসেছে, কিন্তু আজ এই মহল তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে নিজের দিকে তাকিয়ে পরখ করলো, যখন খেয়াল করলো তার পরনে বোরখা নেই, সাদা একটি 3 পিস, আর মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। তার মনে আতঙ্কে ভরে গেল। কি হয়েছে তার সঙ্গে? এসব নিয়ে যখন বিচলিত হয়ে আশেপাশে তাকায়, তখন চোখে পড়ে একজনের উপর। সে সোফায় আরামে বসে আছে। লোকটির পরনে কালো পাঞ্জাবি, সাদা পায়জামা, গলায় একখানা সাদা চাদর বাজ করে ঝুলানো, আর সেই লোকটির গভীর দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, এহসান চাচা। লোকটি উঠে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তার চেহারা এক অদ্ভুত ভঙ্গি। লোকটি তার সামনে এসে স্থির হয়ে বসে শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে, আগে আমি তোমার চাচা ছিলাম, এখন আমি তোমার স্বামী, আর আমি তোমার আপন দাদার সন্তান নই। এই কথায় যেন সে স্তম্ভিত হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না।
সব কিছু জেনে মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছুর জন্য মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ তার এই দিনটাও দেখতে হচ্ছে। যাকে কিনা সবসময় চাচা ভেবে এলো, সেই তাকে বাজেভাবে চক্রান্ত করে বিয়ে করলো। আর তার এমন জনের সাথে বিয়ে হলো যে কিনা বর্তমানে তার আপন পরিবারের ঘর শত্রু। কিছুক্ষণ চুপ থাকার পর অনেক কষ্টে সে শান্ত কণ্ঠে বলে, আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাবা চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মাধ্যম? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কোনো খেলার মতো তুচ্ছ নও, আবার তুমি প্রতিশোধের কোনো উপকরণও নও। তার ঠোঁট কাঁপে, তবুও সে সাহস করে বলে, তাহলে কি আমি? লোকটি এক মুহূর্ত চুপ করে থাকে, এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমার আত্মা রাগলে। এতে সে এত কিছুর মধ্যে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ইয়ে আল্লাহ, ইয়ে কি শুনালেন? আপনাদের মতো মানুষরূপী কুকুরদেরও আত্মা আছে? এতে সেই ব্যক্তি একটুও রাগ দেখায় না, উল্টো তাকে তাচ্ছিল্য করে বলে, একদম নিজের বাপদাদার মতো হয়েছিস, স্বার্থপর আর মির্জাফর। আমরা যদি পশু হই তো তোর বাপ চাচাও পশু, যতই হোক এক রক্ত। আর যাই হোক, আমার বাপ চাচারা পথে ঘাটে যেখানে ইচ্ছে সেখানে খুন তো করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না। তোর বাপ চাচা খুন না হলেও স্বার্থপর মির্জাফর ঠিকই, খুন না করলেও স্বার্থপর মির্জাফর ঠিকই, আর তুই সেই মির্জাফরদের সন্তান। ওহ, বুঝেছি। তা এখন কি আমায় মেরে ফেলবেন, নাকি ভোগ করে মারবেন, কোনটা? লোকটি তার একদম নিকটে চলে আসে আর নিজের শাহাদাত আঙ্গুল তার ঠোঁটে রেখে ফিসফিসিয়ে বলে, হুশ, চুপ, এভাবে বলতে নেই। তুই তো আমার আত্মার আগলে, তোকে মেরে ফেললে আমি আর বেঁচে রইব কই? আর রইলেও ভোগের কথা, তুই কোনো ভোগের জিনিস নস, কিন্তু ভোগ আমি তোকেই করব, তবে ভোগ করে ফেলে দেব না, সারা জীবন রেখে দেব। এতে সে নিজের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়, অতঃপর চোখ খুলে লোকটির আঙ্গুল নিজের থেকে সরিয়ে দাঁত চেপে বলে, ভুলে যাবেন না, আমি মোস্তফা তালুকদারের নাতনি, আর আপনাদেরই এক রক্ত, তাই আমার দিকে হাত বাড়ালে হাত কেটে রেখে দেব। লোকটি আবারও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বলেছিলাম না একদম বাপদাদার মতো হয়েছিস? যারা কিনা কাজের বেলায় লুকিয়ে থাকে, কথার রাজ্যে রাজত্ব করে, আর বাকি রইল তোর দিকে হাত বাড়ানোর কথা। হাত তো অনেক আগের কথা। তোর সাথে সংসার করে ৬-৭টা সন্তানের বাপ হয়ে দেখাবো ইনশাল্লাহ। সব কিছুর আগে চলুন পরিচয় জেনে নিই। এই যে রমণীকে দেখছেন, তার নাম মাহাজাবিন মেহেরুন, তাকে আমরা মেহেরুন বলেই ডাকবো। ছোট তালুকদার মঞ্জিলের মধ্যে মণি, তাদের বাড়ি পরিবেশ এমন যে একে একে বহু বছর ধরে নামই যেন রয়েছে ইতিহাস। তার বয়স ১৯ এবং বর্তমানে মাদ্রাসা আলেম জামায়াতে পড়াশোনা করছে। জীবনটা ঠিক মাধুর্যের মতো, কিন্তু তার মধ্যে এক গভীর শূন্যতা রয়েছে। মা নেই, তবে বাবা আছে। তার বাবা মাজহারুল করিম তালুকদার এক কথায় একজন সম্মানিত ব্যক্তি, যার পদচারণায় গ্রামে শোনা যায় সম্মান, শ্রদ্ধা আর এক নীরব শক্তি। তবে গ্রামের সবার মধ্যে নয়। মেহেরুন ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। বড় ভাই মেহেরাজ তালুকদার এবং একজন ডাক্তার। বর্তমানে সে বাইরে, যেখানে জীবন নানান রহস্য তাকে তার লক্ষ্য পেতে চ্যালেঞ্জ জানাচ্ছে। ছোট ভাই মেহরুব তালুকদার পরিবারের ব্যবসার পরিচালনায় সম্পূর্ণভাবে জড়িত। সে যেন তার বাপ দাদার স্বপ্নের উত্তরাধিকার সব ধরনের ব্যবসা অংশগ্রহণ করে নিজের অবদান রাখছে। এক অদৃশ্য যুদ্ধের টিকে থাকা লড়াই।
মেহরুনের বাবা এবং চাচারা 6 জন, যার মধ্যে তার বাবা সবচেয়ে বড়, অভিভাবকের মতো। তাদের মধ্যে প্রতিটি ব্যক্তি একটা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। গাইজ, আমি কিছু কথা বলতে চাই, কারণ আমি আগে উপন্যাসগুলো শুনতাম ইউটিউব থেকে। এখন কারোর কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে আমিও একটু চেষ্টা করলাম যে আমি করতে পারি নাকি। তো আমি চেষ্টা করলাম, প্লিজ সবাই সাপোর্ট করবেন। আর গল্পে ভুল ত্রুটি, অনেক শব্দ উচ্চারণেই সমস্যা হচ্ছিল, আমি একদম প্রফেশনাল না, তাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন।